এআই মিনস আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাকচুয়ালি দেখো, আমরা এখন যেদিকেই যাব সব সময়ই দেখব যে মানুষ মোবাইলে ব্যস্ততা। মোবাইলে ব্যস্ততার মেইন রিজন হতে পারে যে তোমাদের আগে যে অফলাইন সিচুয়েশন ছিল, সেই অফলাইন সিচুয়েশন চেঞ্জ হয়ে আস্তে আস্তে মানুষ অনলাইনের দিকে শিফট হচ্ছে। অ্যান্ড অনলাইনের দিকে শিফট হওয়ার মেইন টার্গেট হচ্ছে ডিজিটাইজেশন ম্যাটার। অ্যাকচুয়ালি ডিজিটাইজেশন মানে সবাই চাইছে একটু ডিজিটালের দিকে ছুটে যেতে, আগেকার পুরনো রীতিনীতি ছাড়িয়ে একটু নতুন ট্রেন্ডসের দিকে সবাই ছুটছে। কি এই ট্রেন্ড? তুমি আগে যেরকম মার্কেটে গিয়ে জামা কাপড় কিনতে, এখন কি সেইভাবে অতটা যাও? খুব কম যাও। অনেকটা আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন এছাড়াও আরো বিভিন্ন রকম অনলাইন ওয়েবসাইট থেকেই আমরা পারচেস করে নিই। ওয়েবসাইট থেকেই আমরা কেন পারচেস করতে যাই? কারণ ফার্স্ট প্রিফারেন্স যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে আমাদেরকে দেখানো হয় যে মার্কেটের থেকে অনলাইনে যেটা পারচেস করছি সেটার দাম কম। ইভেন ফ্রিকুয়েন্ট তোমার বারবার মাথায় নাড়া দেওয়া হয় যে এটা তোমাকে কিনতে হবে, বা এটা তুমি তোমার কার্টের মধ্যে রেখেছিলে, সেটা অর্ডার প্রসিড হয়নি। এই ধরনের ফ্রিকুয়েন্ট তোমাকে রিমাইন্ড করিয়ে দেওয়া হয়, যার ফলে তোমরা যখন এটা বারবার দেখার পরে মনে হয় যে হ্যাঁ, এটা তো অনেক দিন থেকে নেবো নেবো করছিলাম কিন্তু নেওয়া হচ্ছে না, তো তোমরা কোনো না কোনোভাবে পারচেস করছো। অ্যাকচুয়ালি এইভাবেই বিজনেস গ্রো করছে ডিজিটাল মার্কেটিং এর। তো এই ডিজিটাল মার্কেটিং যে তোমাকেই বারবার কেন তোমাকেই সেই এসএমএস পাঠাচ্ছে নাকি সবাইকে পাঠাচ্ছে, তুমি যদি এটা অ্যানালিসিস করে দেখো তাহলে তোমার যে জিনিসপত্রের প্রতি ইন্টারেস্ট আছে সেই জিনিসগুলো রিকমেন্ডেশন তোমার কাছে আসে। এবং তুমি যদি তোমার অন্য কোনো একটা বন্ধুর দেখো যার সাথে তোমার পছন্দ অপছন্দের কোনো কিছু ম্যাচ করে না, তো তার সাথে যখন তুমি কম্পেয়ার করবে দেখবে তার পছন্দের রিকমেন্ডেশন গুলো তার কাছে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই পুরো সিস্টেমটাই কোন ডেটার উপর কাজ করছে? তো সোজা কথায় আমাদের কাছ থেকে আমাদের দেওয়া ডেটার বেসিসে আমাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে ডিজিটালের মাধ্যমে। তো এত কম সময়ের মধ্যে এত কিছু কিভাবে করা হচ্ছে, আমাদের সম্বন্ধে ইনফরমেশন কিভাবে জানছে? সমস্ত কিছুর পিছনে একটাই উত্তর, সেটা হচ্ছে ডেটা। অ্যান্ড ডেটা ইজ দ্য নিউট্রিশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদি আমাদের কাছে কোনো ডেটা না থাকে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা জেনারেট করছে সেটা ডেটার উপর বেস করে জেনারেট করছে, প্যাটার্নের উপর বেস করে জেনারেট হচ্ছে, তাহলে এই সমস্ত কিছুই তোমার বেকার হয়ে যাবে। একটা খুব ছোট্ট এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, দেখো তোমরা যখন একদম শুরুর দিকে তোমরা সাইকেল চালাতে পারো এরকম কে কে আছো? সাইকেল চালাতে পারো এরকম কে কে আছো? আচ্ছা, আর আর ওই তো দু তিনজন হাত তুলেছে। আচ্ছা, তোমরা তোমরা যখন সাইকেল চালা ফার্স্ট শেখো তখন তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যে দু তিনবার পড়ে গেছো। হয়তো প্রথমে একটুখানি একটুখানি মানে হয়তো 4 থেকে 5 ফিট যাওয়ার পর পা নামিয়ে দিয়েছো, কেউ কেউ আছে হয়তো 7 থেকে 10 ফিট যাওয়ার পর পা নামিয়েছো। এইভাবে আস্তে আস্তে তোমরা কি করো, ফার্স্ট টাইম যতটা ডিস্টেন্স কভার করেছিলে সেকেন্ড টাইম বাড়ে, আস্তে আস্তে বাড়তে থাকছে। এইভাবে দেখো যখন বাড়ছে, যখন তুমি পা নামিয়ে দিয়েছিলে তখন তুমি একটা কিছু ফলো করেছিলে। কি ফলো করেছিলে? যে তুমি যখন যাচ্ছ তখন কোনো না কোনো একটা টানের জন্য বা ডিসব্যালেন্সের জন্য তুমি স্টেবল হয়ে থাকতে পারছো না। তো এই আনস্টেবলের যে মেইন রিজন, তুমি প্রত্যেকবার চাইবে সেই আনস্টেবল রিজনটাকে অমিট করতে বা স্কিপ করতে। তাহলে দেখো, তুমি যখন প্রথম সাইকেল চালা শেখো তখন প্রত্যেকবার তোমার ফেলিওরের রিজনগুলোকে তুমি নেগলেক্ট করতে থাকো বা স্কিপ করতে থাকো। তারপরে সাকসেসের বাকি যে পসিবিলিটিস থাকে অটোমেটিক্যালি তোমার সাকসেস রেটের মধ্যে চলে আসে। মানে আমি যদি বলি যে তোমার পাস করার প্রবাবিলিটি 50%, তাহলে ফেল করার প্রবাবিলিটি কত হবে? জেনারেলি ম্যাক্সিমাম ভ্যালু 1, ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের 100%, তাহলে 50% বললে বাকি 50% থাকবে।
বা যদি প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা বিচার করতে যাই, তাহলে যদি বলা হয় তোমার ফেল করার প্রবাবিলিটি হচ্ছে 0.4, তাহলে পাস করার প্রবাবিলিটি কত? 1 minus 0.4, দ্যাট ওয়াজ 0.6। তাহলে এইভাবে দেখো, তুমি যখন প্রথম সাইকেল চালা শেখো, তাহলে প্রত্যেকবার তোমার ফেলিওরের রিজন গুলোকে স্কিপ করে তুমি সাকসেস হওয়ার চেষ্টা করছো, মানে তুমি সার্ভাইভ করছো। তাহলে এই যে প্রত্যেকবারের ফেলিওরের যে রিজন, সেটাকে স্কিপ করার একটা তোমার মধ্যে টেন্ডেন্সি এসে গেছে। এই প্রিভিয়াস ডেটা, মানে এই তোমার যে বারবার ফেলিওর হচ্ছে, এই ডাটাটাকে তুমি মাথায় রেখে সাকসেস কিভাবে হচ্ছ সেটা তোমার ব্রেনের মধ্যে কাজ করছে। সিমিলারলি আমাদের দেওয়া ডেটার উপর বেস করে আমরা সব সময় আমরা কি নিয়ে ট্রেন করতে চাইছি বা কি লার্নিং করতে চাইছি, এই ওয়েতে মেশিনকে আমরা লার্ন করাই। আরো একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। একদম ছোটবেলায় কোনো একটা বাচ্চাকে যদি তুমি একদম ছোটবেলায় কোনো একটা বাচ্চা ছেলে বা মেয়েকে তুমি যদি কোনো একটা গরম কিছু দিয়ে দাও, যেটা এতটাই গরম যে সে খেতে পারবে না, এরকম কোনো একটা খাবার যদি এই ধরনের কিছু দিয়ে দাও, যার যে দেখে বুঝতে পারে না, সে তোমার সেটা ইজিলি হাতে নিয়ে নেবে। হাতে নিয়ে নেওয়ার পর বুঝতে পারবে যে এটা গরম। ধরো তুমি একটা বাচ্চাকে গরম দুধ দিয়েছো, ভীষণ প্রচন্ড গরম করে। বাচ্চাটা সেই গরম দুধ খাওয়ার সময় যখন ওর মুখে ছ্যাঁকা লেগে যাবে গরম হওয়ার জন্য, তখন দ্বিতীয়বার তুমি যদি ওকে সেম ঠান্ডা দুধ দাও, তাহলে কি হবে? ও সেটা নিতে ভয় করবে। মানে একটা বাচ্চা ছেলে বা মেয়েকে যদি তুমি কন্টিনিউয়াস 1 সপ্তাহ মতো গরম দুধ দাও, আর ও যদি প্রত্যেকবার এরকম করে ছ্যাঁকা খায়, তারপরে যখন তুমি তাকে ঠান্ডা দুধ দেবে, তখন সে সেটা অ্যাকসেপ্ট করবে না করবে না? বলো। কি অ্যাকসেপ্ট করবে না করবে না? তুমি কন্টিনিউয়াস কয়েকদিন একটা বাচ্চাকে গরম দুধ দিয়েছো, এতটাই গরম যেটা খাওয়া যাবে না। তারপর হঠাৎ করে একদিন তুমি ঠান্ডা দুধ দিয়েছো, তারপর সে কি অ্যাকসেপ্ট করবে সেটা, নাকি তার মাথায় একটা চিন্তা ভাবনা? ও অ্যাকসেপ্ট করবে না, কারণ তার মাথায় একটা চিন্তা ভাবনা কাজ করবে যে এর আগে আরো বিগত দিনগুলোতে ও ঠকেছে, মানে ও খেতে গেছে অ্যান্ড এতটাই গরম যে খেতে পারেনি। তো টেস্ট টাইম দেওয়ার সময় সে বুঝতে পারবে না যে এটা ঠান্ডা না গরম, ও ভাববে এটাতে ওর প্রবলেম হচ্ছে, তো এটা ও অ্যাকসেপ্ট করবে না। মেশিন লার্নিংও সেইভাবে তোমার ডেটা ট্রেন্ডিং এর উপর, ডেটা কোন দিকে যাচ্ছে, ডেটার ফ্লো কি হচ্ছে, কোন দিকে সাকসেস আসছে, কোন দিকে ফেলিওর আসছে, এই হিউজ ডেটার উপর বেস করে মেশিন লার্নিং, মেশিন নিজেকে লার্ন করে। মেশিন লার্ন করার পর মেশিনের মধ্যে কিছু একটা মডেল জেনারেট হয়। সেই মডেল জেনারেটের যে প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই প্যাটার্নটারই অ্যাপ্লিকেশন হিসাবে আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাচ্ছি। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাচ্ছি। এর যদি আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেখি যে কি বলছে, অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এআইটা কি হচ্ছে, তাহলে দেখো, artificial intelligence AI is the simulation of human intelligence processed by machine, especially computer system. AI includes learning, reasoning and self corrections. It is transforming industries and impacting our daily life. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স। দেখো, আমাদের হিউম্যান সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স বলা হচ্ছে কেন? কারণ আমাদের দেওয়া ইনপুটের রেসপেক্টে এআই কাজ করে। আমরা যে টাইপের ডেটা দিচ্ছি, সেই টাইপের ডেটার উপর অ্যানালিসিস করে তার উপরে প্রেডিকশন করা হয়। মানে ধরো তুমি 90s এর সং
শুনতে পছন্দ করো, তুমি ইউটিউব ওপেন করার পরই পুরোনো যুগের 90s কিছু সং সার্চ করলে, নেক্সট দিন সেম কাজ করলে বা নেক্সট টাইম সেম কাজ করলে, তুমি যখনই ইউটিউব খোলো তখনই 90s সং দিয়ে স্টার্ট করো। তো এটা কিছুদিন করার পর দেখবে ইউটিউব অটোমেটিক্যালি তোমাকে 90s সং রিকমেন্ড করবে। তাহলে দেখো, তুমি কি সং শুনলে? তুমি 90s সং শুনতে চাইছিলে, তোমার ডেটার, তোমার দেওয়ার ইনপুটের রেসপেক্টে এআই কাজ করছে, তোমাকে রিকমেন্ডেশন করলো। জেনারেলি এর ব্যাকগ্রাউন্ডে বিশাল বড় অ্যালগরিদম আছে, ব্যাকএন্ডে অনেক বড় লেন্থি প্রসেস আছে। স্টেপ বাই স্টেপ, যেটাকে লেন্থি প্রসেস বলছি, সেটা আমরা পরে জেনে নেব যে এটা কিভাবে পুরো সিস্টেমটা খুব ইজিলি মেনটেন হয়। তো দেখো, সেই জন্য বললাম, তুমি ইনপুট দিয়েছিলে 90s সং, তোমার ইনপুটের রেসপেক্টে ও তোমাকে রিকমেন্ড করছে। দ্যাটস ওয়াই হিউম্যান ইন্টেলিজেন্স, সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স এটা বলা হয়েছে। আচ্ছা দেখো, শুধুমাত্র হিউম্যান ইন্টেলিজেন্স মানে হিউম্যান ইমোশন বা হিউম্যান ইন্টেলিজেন্স থেকে যে এআই এসছে এরকম না, তোমার প্যাটার্নের উপর ডিপেন্ড করে এআই এসছে, প্যাটার্নের উপর ডিপেন্ড করে আসছে, আমাদের লার্নিং পারপাসে কাজে লাগে। আচ্ছা, এছাড়া দেখো, তোমাদের লার্নিং পারপাসে কাজে লাগে এটা তোমরা যখন মাধ্যমিক, তোমরা উচ্চ মাধ্যমিক কি লকডাউনে দিয়েছিলে বা মাধ্যমিক? মাধ্যমিক, মাধ্যমিক এসছে, কেউ দেয়নি। আচ্ছা দেখো, কখনো কখনো তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট হয়, তোমরা গিয়ে চ্যাট জিপিটিতে সার্চ করে দেখে নাও, বা গুগল ল্যাব আছে, ঠিক আছে, সেখানে তোমার কি হয়, বা তোমার মাইক্রোসফটেরও তোমার এআই সার্চ ইঞ্জিন কাজ করে। ইভেন প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেই তোমার এআই ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কোনো কিছু একটা সার্চ করলে দেখবে ওপরে বেশ কিছু লাইন অটোমেটিক্যালি চলে আসে, তো সেটা এআই এর উপর বেস করে রেজাল্টটা আসছে। ইভেন তোমাদের কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রেও তোমরা সেম প্রসিডিওর ফলো করো। তোমাদেরকে এখন যদি বই ছাড়া পরীক্ষা দিতে বলা হয়, ইভেন ল্যাপটপ কম্পিউটার দিয়ে দেওয়া হয়, ডিজিটালি এক্সাম দিতে বলা হয়, তাহলে তোমাদের খুব ভালো হয়, কারণ তোমরা চ্যাট জিপিটি ইউজ করে ইজিলি সেগুলো মেনটেন করতে পারবে বা অ্যান্সার করতে পারবে। সেই জন্য এখানে লার্নিং বলা হয়েছে। বাকিগুলো আমরা প্রত্যেকবার দেখবো। দেখো, এখানে বলা হয়েছে ইম্প্যাক্টিং ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্তে আমরা এআই কে কিভাবে কাজে লাগাচ্ছি। আমরা কি সত্যি প্রত্যেকটা মুহূর্তে এআই কে কাজে লাগাচ্ছি? ফার্স্ট থিং এটা দেখো, আমরা কি প্রত্যেকটা মুহূর্ত সত্যি কি এআই কে কাজে লাগাচ্ছি? যদি আমরা কোশ্চেন করি তাহলে অ্যান্সার কি আসবে? ইয়েস অর নো। দেখো, ইয়েস অর নো বাইনারি অ্যান্সারের আগে তোমাদেরকে ভাবতে হবে যে ডিরেক্টলি কাজ হচ্ছে না ইনডিরেক্টলি কাজ হচ্ছে, আমরা কোন দিকে মুভ করছি, আমি নিজের ইচ্ছায় মুভ করছি না আমাকে বাইরে থেকে কোনো না কোনো ভাবে চালানো হচ্ছে। মানে হতে পারে তোমার ফেসবুক নোটিফিকেশন, ধরো তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি সেই কাজটার জন্য ফোনটা অন করেছো, ইভেন ফোন অন করার পরই তোমার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এসছে, এমন কিছু একটা নোটিফিকেশন এসছে যে তুমি এক্সাইটেড হয়ে হোয়াটসঅ্যাপ খুলে বসলে, তার মানে তুমি সেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দ্বারা চালিত হচ্ছ। ওকে, এবার দেখ, আচ্ছা, জেনারেলি ইন্ট্রোডাকশনের পরে আমরা একটু জেনে নেব যে এআই এর কি টাইপ আছে, ঠিক আছে। আচ্ছা, এআই টাইপস এর আগে তোমাদের ধারণা কখন এআইটা এসছে? কারো কোনো আইডিয়া আছে যে এআই কত সালে এসছে বা কিছু? কারো কোনো আইডিয়া নেই? দেখো, আমি যদি বলি যে এআই এর ইন্ট্রোডিউস কখন হয়েছিল তাহলে তোমরা অবাক হয়ে যাবে। ভারত স্বাধীন যখন হয়, ভারতে যখন স্বাধীনতা আন্দোলন চলে, তার ঠিক 3 বছর পর, তার অনেক আগে থেকেই কাজ শুরু হয়েছিল, কিন্তু তার 3 বছর পর অফিসিয়ালি 1950 কে আমরা বলে রাখি যে 1950-তে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডিউস হয়েছে। ইন্ট্রোডাকশন করেছে বেশ কিছু সায়েন্টিস্ট, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বা সব থেকে বেশি যার অবদান আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ জন ম্যাককার্থে। জন ম্যাককার্থে খুব কম বয়সেই তিনি এই সমস্ত কিছু করে ফেলেছিলেন।
খুব কম বয়সেই তিনি করে ফেলেছিলেন। তার জীবনীকাল যদি আমরা দেখি 1927 টু 2011, ওকে, 1927 and 1950. So he is the father of AI, artificial intelligence. বয়সটা দেখো খুব একটা, 23 হচ্ছে 1950 ক্ষেত্রে। 1956 এটা পুরোপুরি মার্কেটে এখন যেভাবে এসছে সেভাবে আসেনি, কিন্তু তোমার যে ওদের ছোট্ট একটা মেশিনের উপরে টেস্ট হয়েছিল, সেই টেস্টটা ওরা ব্রড সিস্টেমের ক্ষেত্রে টেস্ট করার জন্য ইমপ্লিমেন্ট করলো। তাহলে ভাবো আজকে আমরা কত সালে এসে পৌঁছেছি, 2024-এ, যেখানে আমরা চ্যাট জিপিটির পর্যায়ে চলে এসেছি। আমরা ওপেন এআই ইউজ করছি, দ্যাট ওয়াজ চ্যাট জিপিটি। অ্যান্ড তার আগে এখান থেকে তোমার রেভলিউশন হতে 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 ইমপ্রুভ হতে হতে এই পর্যায়ে এসে শুধুমাত্র আমরা টেক্সটের অ্যান্সার না, এআই এর সাহায্যে আমরা চাইলে ইমেজ জেনারেট করতে পারছি। ইমেজ ছাড়াও আমরা আরো রিলেটেড জিনিসপত্র, ভয়েস জেনারেট করতে পারি। তাহলে এইগুলো কিভাবে হচ্ছে, এআই এর এই অ্যাপ্লিকেশন গুলো নিয়েও আমরা জানবো। তার আগে জেনে নিই যে দেয়ার আর টু টাইপস অফ এআই, ওয়ান ইজ ন্যারো এআই and another is জেনারেল এআই। ন্যারো মানে কি? ন্যারো মানে হচ্ছে ফাইন, সূক্ষ্ম বা ছোট। তাহলে অ্যাকচুয়ালি তাহলে ছোট টপিকের উপরে কাজ করাকে আমরা এআই, ন্যারো এআই বলি, এরকম কোনো ব্যাপার নেই। ন্যারো মানে হচ্ছে তোমার পার্টিকুলার একটা টপিকের উপরে ফোকাস করে যদি আমরা কাজ করি তাহলে সেটাকে বলা হয় ন্যারো এআই। দ্যাট ওয়াজ, দেখো, স্পেসিফিক টাস্ক, while general AI aims to mimic human cognitive abilities across a variety of tasks. জেনারেল এআই হচ্ছে বিভিন্ন ধরনের কাজ হতে পারে, কিন্তু ন্যারো এআই হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে কাজ করা। যেরকম তোমরা আজকে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছো, এরপরে যখন মাস্টার ডিগ্রি করবে তখন সেখানে একটা পার্টিকুলার পেপার হয়ে যাবে। এখন তোমাদের কি কি পেপার আছে? ম্যাথমেটিক্যাল ফিজিক্স ছাড়া আর কি কি পেপার আছে? ক্লাসিক্যাল মেকানিক্স আছে মনে হয়, এরপর তোমরা পড়বে থার্মোডাইনামিক্স, ইলেকট্রনিক্স পড়বে, অপটিক্স পড়বে, কোয়ান্টাম পড়বে, আর্ডিনো পড়বে, পাইথন পড়বে, সমস্ত কিছু আছে। স্ট্যাক পড়বে, থার্মাল বলেছি, থার্মোডাইনামিক্স, ঠিক আছে। ক্লাসিক্যাল কোয়ান্টাম, তার সাথে ম্যাথমেটিক্যাল ফিজিক্সেরই হয়তো 3টে পেপার পড়তে হতে পারে। তো তোমাদের তো সিসিএফ এর ক্ষেত্রে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের ক্যারিকুলাম এখনো ইউনিভার্সিটি দেয়নি। যখন দেবে তখন আমরা জানবো যে তোমাদের অ্যাকচুয়ালি কি কি হবে। আমি যে টার্মগুলো বললাম বা যে পোর্শনগুলো বা যে পেপারগুলোর কথা বললাম সেগুলো প্রিভিয়াস সিলেবাসের মধ্যে ছিল কোনো না কোনো ইয়ারে, সেগুলোর বেস করে। তো ঠিক পরে যখন তোমরা মাস্টার ডিগ্রি করবে তখন তোমাদের কাজ একটা স্পেসিফিক হয়ে যায় একটা নির্দিষ্ট পেপারের উপর, ঠিক আছে। এছাড়াও অ্যাটমিক ফিজিক্স আছে। তো তোমাদের কাজ স্পেসিফিক যখন হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি ন্যারো এআই। অ্যান্ড এগুলো ছাড়াও দেখবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশ কিছু ইউনিভার্সিটিতে এমএসসি ফিজিক্স বলেই হয়। সেখানে পার্টিকুলার কোনো স্পেশাল পেপার নেই, একটা পার্টিকুলার যে কোনো একটা আমি পেপার নিয়ে কাজ করছি এরকম থাকে না। তো সেটা হচ্ছে তোমার জেনারেল এআই এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি, মানে ফিজিক্সের সমস্ত পেপারগুলো নিয়ে ওখানে তোমাকে ডিটেলসে জানতে হয়। ওকে, তো আমরা একটা ছোট্ট কনসেপ্ট গেইন করলাম। এরপরে আমরা দেখব কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে। এআই ইজ বিং ইউজড ইন ভেরিয়াস ফিল্ড সাচ অ্যাজ হেলথ কেয়ার সেক্টরে ইউজ করা হয়। কিছুদিন পরে দেখবে তোমার কোনো কিছু হয়ে গেলে তোমার এআই রোবট তোমার অপারেশন করছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এআই রোবট এখনো সেইভাবে আমাদের অপারেশন করতে শুরু করেনি, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখবে এআই এর থ্রুতে অনেক কিছু কাজ করা হয়।
তোমরা যেসব জায়গাগুলোতে কাজ করা হয় দেখেছো সেগুলো হচ্ছে তোমার প্রোডাকশন সেক্টর, মেকানিক্যাল ডিপার্টমেন্টে, তোমার যেগুলোতে ধরো বড় বড় মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কার ম্যানুফ্যাকচারিং হচ্ছে, বা তোমার কোল্ড ড্রিঙ্কস যেখানে তৈরি হচ্ছে তার প্যাকেটের গায়ে ল্যাবেলিং, শুধু কোল্ড ড্রিঙ্কস কেন, বিভিন্ন টাইপের ল্যাবেলিং এর ক্ষেত্রে এই ধরনের তোমার অটোমেশন দেখা যায়, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজে লাগানো হয়। মানে তুমি দেখবে যে কোকোকোলা বা পেপসির গায়ে ল্যাবেল হয়ে যাচ্ছে, অটোমেটিক প্রিন্ট হয়ে যাচ্ছে, তার সাথে চিকিও লেগে যাচ্ছে, তার সাথে কত এমএল তোমার কোল্ড ড্রিঙ্কস যাওয়া দরকার সেটাও চলে যাচ্ছে। কোল্ড ড্রিঙ্কসের মতো এরকম আইসক্রিমের ক্ষেত্রেও সেম জিনিস হয়। তো বিভিন্ন সেক্টরে এই অটোমেশন প্রসেস দেখা যাচ্ছে। এবার এখন ওর সাথে সেন্সর ইন্টিগ্রেটেড করে দিয়ে পুরোটা এআই এর থ্রুয়ে কন্ট্রোল করার টেন্ডেন্সি চলছে, যেটা আমরা ইন্ডাস্ট্রি 4.0 বলে জানবো। জেনারেলি আমি ওই ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে এআই। তো দেখো, ফিনান্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। ফিনান্সের ক্ষেত্রে দেখো, তোমরা যখনই কোথাও পেমেন্ট করতে যাবে, ফিনান্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে তোমার এআই। কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটে তোমার পেমেন্ট করার সময় তোমাকে বারবার ওয়ার্নিং দেয় যে এটা তোমার সিকিউর ওয়েবসাইট না, বা যদি সেই ওয়েবসাইটের রেসপেক্টে তোমার অনেক কমপ্লেন থাকে তাহলে তোমাকে বারবার ওরা অ্যালার্ট করে দেয়। ইভেন এরকমও হয় যে কোনো একটা থার্ড পার্টি অ্যাপের থ্রুয়ে বা কোনো চ্যানেলের থ্রুয়ে পেমেন্ট করার সময় তোমাকে রিকমেন্ডেশন করে দেয় যে এই চ্যানেল হয়ে তুমি যদি পে করতে চাও তাহলে তোমার সাকসেস রেট খুব কম, বা ফেলিওর হওয়ার পসিবিলিটি আছে, বা তোমার পেমেন্ট পেন্ডিং এ থাকতে পারে। ফিনান্সের ক্ষেত্রে এইভাবে তোমার কাজে লাগানো হয়, যে বেসড অন ওভারঅল ডেটা। দেন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তোমরা দেখেছো, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বলো, তোমরাই বলো কি দেখেছো। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিছু দেখেছো? টেসলা নাম শুনেছো? হ্যাঁ শুনেছি, ইউনিট, ফিজিক্সে পড়েছিলাম। ঠিক আছে? আরে টেসলা কারের কথা বললাম, অটোমেটিক কার, যেখানে কোনো ড্রাইভারের দরকার হয় না। মানে ড্রাইভার থাকতে পারে, কিন্তু ড্রাইভার যদি তোমার ভাবে আমি রেস্ট নেব, গাড়ি অটোমেটিক কন্ট্রোল হবে, তাহলে অটো পাইলট মোডে টেসলা কার তোমার মুভ করবে রাস্তায়। দ্যাট ওয়াজ ট্রান্সপোর্টেশনের এক্সাম্পল। ট্রান্সপোর্টেশন ছাড়াও, আচ্ছা তোমরা এছাড়াও তোমরা একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাবে যে কলকাতা মেট্রোতেও তোমার এরকম রান করা হয়েছিল টেস্টিং পারপাসের জন্য, উইদাউট ড্রাইভারে তোমার মেট্রো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছিল। কিন্তু এখনো তোমার ওইভাবে চালু হয়নি আমাদের এখানে, বা চালু হবে কিনা সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু তার আগে আমরা ট্রান্সপোর্টেশনে এইভাবে আমরা দেখলাম। ইট ইজ দ্য রেভলিউশন প্রসেস অ্যান্ড enabling নিউ ক্যাপাবিলিটিস। ম্যান পাওয়ারের যেখানে শর্টেজ আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এআই এর থ্রুয়ে ইজিলি কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবো অ্যান্ড অ্যাকুরেট কাজ করতে পারবো। Ethical considerations. As AI becomes more prevalent, ethical considerations around privacy, bias, and job displacement are gaining importance. It's crucial to address this issue for responsible AI implementations. দেখো, আমরা প্রাইভেসির ক্ষেত্রে, আচ্ছা বায়াসের কাজটা, এর মধ্যে তোমার বায়াসের পার্টটা একটু ম্যাথমেটিক্যাল কাজ আছে। তোমরা যেরকম ধরো কলেজে যখন অ্যাডমিশন নাও, তখন অনেক সময় বেশ কিছু কলেজে তোমার এরকম বলে দেওয়া হয় যে মাধ্যমিকের মার্কসের ওপরে 10% ওয়েটেজ দেওয়া হবে, এইচএস এর মার্কসের ওপরে 50% ওয়েটেজ দেওয়া হবে, অ্যান্ড এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে 40% ওয়েটেজ দেওয়া হবে। এইভাবে তোমাদের মার্কস গুলো টোটাল ক্যালকুলেট করে যেরকম ফাইনাল মেরিট লিস্ট বানানো হয়, বাস এরকম ভাবে আমাদের কাজ করে ম্যাথমেটিক্যালি। যখন আমরা যাব টপিকের ভেতরে তখন আমরা বলবো। আজকে জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কি আছে। তো তোমাদের মেইন যে পোর্শন গুলো আছে থিওরিটিক্যাল,
সেই পোর্শনগুলো নিয়েই আমি ডিসকাশন করছি এন্ড কি কি আছে। এছাড়াও আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজও দেখব। তো আমরা আস্তে আস্তে এগুলো দেখব। চ্যালেঞ্জিং অ্যান্ড অপরচুনিটিস, কি কি সমস্যার সম্মুখীন হতে পারে অ্যান্ড কি কি অপরচুনিটিস আছে এআই এর জন্য, বা এআই শিখলে আমি কি কি অপরচুনিটি পাবো। তো প্রথম কথা হচ্ছে চ্যালেঞ্জিং। তোমরা একটা টার্ম শুনেছো যে এআই আসার ফলে আমাদের সকলের চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, তোমরা যেটা শুনেছো একদম ঠিক শুনেছো, কিন্তু তার সাথে তোমরা অ্যাডিশনালি এটাও অ্যাড করে নেবে যে এআই যারা শিখে নেবে তাদের চাকরি যাবে না, ইভেন এআই কে যারা ইগনোর করবে তাদের চাকরি যাবে। কারণ আমাদের এআই যে মডেল জেনারেট করছে বা আমরা যেভাবে ডেভেলপ করে যাচ্ছি, বা যারা ডেভেলপার আছে তারা যেভাবে কোড ডেভেলপ করছে, তাতে একটা মডেল জেনারেট করার পর এআই খুব কম সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি টাস্ক আমরা পারফর্ম করতে পারবো অ্যান্ড অ্যাকুরেট ওয়েতে পারফর্ম করতে পারবো। ওকে, এটা প্রাইভেসি, সিকিউরিটি সিস্টেম অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইভেন ইনোভেটিভ কোনো কিছু কাজ, এফিসিয়েন্সি আর ইমেন্স। আচ্ছা, ইনোভেশন। ইনোভেশন মানে, আচ্ছা আগে দেখো বিভিন্ন জায়গাতে আমরা দেখতাম যে মানুষ খুব কষ্ট করে গিয়ে কাজ করছে, ঠিক আছে, ইভেন অনেক রিস্ক নিয়ে কাজ করছে। বিশেষ করে ধরো যদি আমরা কয়লা খনির কথা বলি, ঠিক আছে, এই জায়গাগুলোতে যদি আমরা এআই রোবট পাঠিয়ে কাজ করতে পারি, তাহলে বিপদ হলে তাহলে কোনো মানুষের প্রাণ যাবে না, এআই রোবটের থ্রুয়ে আমরা কাজ করিয়ে নিতে পারবো। ওকে, এই রিলেটেড ছাড়াও আরো ইনোভেটিভ মানে, দেখো ইনোভেটিভ এই কারণে আমি বলছি, তুমি আজ থেকে যখন তুমি আদিম যুগের কথা ভাবো, মানুষ যখন পাথরে পাথরে ঘষা লাগিয়ে আগুন জ্বালাতো, তখন কোনোদিন ভেবেছিল যে এই রকম মানুষ জাহাজে আসা যাওয়া করতে পারবে? এত কম সময়ের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছাড়াও বিদেশের বা পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাবে, বা পৃথিবী থেকে চাঁদে যাবে বা মহাকাশে যাবে, এই টোটাল কনসেপ্টটাই তখন ছিল না। আস্তে আস্তে ডেভেলপ হতে 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 এই জায়গাতে এসে পৌঁছেছে। ইভেন আমরা একটা ফোনের সাহায্যে, দেখো আগে শুধুমাত্র ভয়েস কল হতো লোকাল এরিয়ার মধ্যে, এখন ইন্টারন্যাশনাল কল হচ্ছে, ইভেন হোয়াটসঅ্যাপ কল করতে পারছো অ্যান্ড সেখানে ভিডিও কল করছো। তাহলে দেখো মানুষের মধ্যে অনেক দূরত্ব কমিয়ে দিয়েছে। ডিজিটাল সিস্টেম আমাদের যেরকম অনেক সময় নিয়ে নেয় বা আমরা খুব বেশি ইংগেজ হয়ে যাই, তো এই ডিজিটাল সিস্টেম বা এই ডিজিটাল সিস্টেম আমাদের সেরকম মানুষের মধ্যে দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। তো আরো বেনিফিট আমরা দেখবো অ্যান্ড প্র্যাকটিক্যালি কিছু কাজও করব। কনক্লুশন: artificial intelligence is the powerful tool with the potential to transform society. As we navigate the complexity of AI, it's essential to prioritize ethical considerations and harness its potential for the betterment of humanity. তাহলে অ্যাকচুয়ালি এআই কে যেটা আমরা দেখব, যেরকম দেখো টেলিভিশন হচ্ছে আশীর্বাদ না অভিশাপ, এরকম একটা সময়ে রচনা আসতো খুব বোর্ড এক্সামে, ঠিক সেরকমই আমাদের মধ্যে এই রকম একটা ব্যাপার চলে আসবে যে এআই আমাদের ক্ষেত্রে আশীর্বাদ না অভিশাপ, এই ধরনের কন্ট্রাডিকশন আসবে। কিন্তু জেনারেলি এআই কে নিয়ে আসা হয়েছে তোমার আমাদের লাইফের বা আমাদের জীবনকে আরো সচ্ছল করার জন্য, বা আমাদের আরো ইজি করার জন্য। জীবনে যে কঠিন মুহূর্তগুলো ছিল, ধরো অনেক কষ্ট করে অনেক প্রবলেমস বের করতে হচ্ছে, 5-7 পেজের ক্যালকুলেশন করতে হচ্ছে, কিন্তু এর একটা যদি প্যাটার্ন জেনারেট করা যায়, তাহলে
একটা মডেল জেনারেট করার পর সিমিলার টাইপের হাজার হাজার প্রবলেমস আমি সলভ করতে পারবো অ্যান্ড সেটাকে অ্যাকুরেটলি করতে পারবো। তো এই জন্য এখানে তোমার মেনশন করা হয়েছে বেটারমেন্ট অফ হিউম্যানিটি। শুধুমাত্র এই পারপাসের না, আমরা বিভিন্ন রকম কোনো কিছু দেখো, আগে কোনো কোশ্চেন অ্যান্সার জানার দরকার হলে আমাদেরকে বিভিন্ন বইয়ে সার্চ করতে হতো। এখন আমরা গুগলে সার্চ করি অ্যান্ড চ্যাটজিপিটিতে সার্চ করলে তার এক্সাক্ট কোনো না কোনো জায়গাতে ওই রিলেটেড ডেটা যদি স্টোর থাকে সেখান থেকে আমরা ডিরেক্ট পেয়ে গেছি। ওকে, তো জেনারেলি এটুকুই হচ্ছে তোমার বেসিক ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের পরই আমরা একটা ছোট্ট কাজ দেখব যে এআই কিভাবে কাজ করে বা কি প্যাটার্নে কাজ করে। দেখো, আমরা গ্রাফ পেপার সবাই পড়েছি, গ্রাফ পেপার আমরা সবাই পড়েছি। দেখো, এই গ্রাফের মধ্যে যদি আমরা কারেন্ট ভোল্টেজ প্লট করি, কারেন্ট ভোল্টেজ প্লট করি, ঠিক আছে, তাহলে জেনারেলি কারেন্ট ভোল্টেজ তোমার কোন ধরনের ইকুয়েশনকে স্যাটিসফাই করে? y ইকুয়াল টু mx। তাহলে আমি একটা স্ট্রেট লাইন লিখে দিলাম y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে, y ইকুয়াল টু mx প্লাস c। জেনারেলি c এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে y ইকুয়াল টু তোমার হয়ে যাবে mx। যদি m এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে y ইকুয়াল টু x। মানে এখানে লিখে দিলাম যেহেতু c ইকুয়াল টু 0 অ্যান্ড এখানে লিখে দিলাম যেহেতু m ইকুয়াল টু 1, তাহলে এই ধরনের ডেটা এসে পৌঁছায়। তাহলে আমি যদি এখানে তোমার দেখি এক্স্যাক্টলি এইরকম পয়েন্ট কিছু পাবো। পয়েন্ট বুঝতে পারছো তোমরা? আমি মার্ক করে দিচ্ছি। এরকম, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি মার্ক করে দিই তাহলে দেখো, এটা ধরো তোমার 2 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 6 ভোল্ট, 8 ভোল্ট, এটা 10 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই ভোল্টেজের রেসপেক্টে এইদিকে তুমি কারেন্টের ভ্যালুগুলো পাচ্ছ। ওকে, এবার তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করা হচ্ছে যে এখানে 12, এখানে 14, এখানে 16, এই 16 ভোল্টের রেসপেক্টে তোমার কারেন্ট কত হবে? 16 ভোল্টের রেসপেক্টে কারেন্ট কত হবে? কেউ কিছু কোশ্চেন করছো? রবিরঞ্জন, ওকে ওকে। তাহলে দেখো, আমি যদি বলি যে এর এই প্যাটার্নের ক্ষেত্রে, তাহলে এটা কোনো একটা সিস্টেম, কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে 16 অবধি আমি ভোল্টেজ নিয়ে যেতে পারবো না। তাহলে 16 এর ক্ষেত্রে যদি নিয়ে যেতে পারতাম তাহলে 16 ভোল্টেজের ক্ষেত্রে কারেন্ট কত হবে বের করা যাবে কি যাবে না যাবে না? ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি করলাম, y ইকুয়াল টু mx প্লাস c একটা ইকুয়েশন ফলো করে সেখানে থেকে আমরা তোমার বের করলাম, সেখান থেকে আমরা ডেটা বের করলাম। সিমিলারলি আমাদের প্রত্যেক দিনের যা ইনপুট, এখানে তোমার প্যারামিটার খুব একটা বেশি নেই, এখানে তোমার একটা ভ্যারিয়েবল, মানে তোমার ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট বের করা হচ্ছিল। কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনে কি হয়, বিভিন্ন রকম প্যারামিটার অ্যাড হয়ে যায়, সেই প্যারামিটারের রেসপেক্টে আমরা নিজেরাই ডিসিশন নিতে কনফিউজ হয়ে যাই। কিন্তু এআই ম্যাক্সিমাম ট্রেন্ডিং প্যারামিটার গুলোকে নিয়ে তোমার কাজে লাগিয়ে একটা আমাদের সম্বন্ধে একটা প্রেডিকশন দিয়ে দেয়। ওকে, সিমিলারলি এই যে কালকে বৃষ্টি হবে না হবে না, বা
আজকের ডেটে পরের বছর টেম্পারেচার কত হবে এগুলো তোমার ডিপেন্ড করছে প্রিভিয়াস ডেটার উপর, অ্যান্ড তার সাথে তোমার সেই সময় কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বা কোথাও নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা এই রিলেটেড অসংখ্য প্যারামিটারের উপর। জেনারেলি কতগুলো প্যারামিটার? একটা, দুটো, 10টা, 12টা, 15টা, 20টা এইরকম না, এআই কাজ করে তোমার লক্ষ লক্ষ প্যারামিটারের উপরে, যার কারণে আমাদের রেজাল্টটা এতটা অ্যাকুরেট আসে। ইভেন তোমরা জিপিটি 3.5 যারা ইউজ করছো সেখানে তোমার মেনশন থাকে, তবুও মেনশন করা থাকে যে ইট ইজ নট পারফেক্ট, মানে তারা অ্যাসিওর করছে না যে এটাই তোমার একদম অ্যাবসলিউট অ্যান্সার। ওকে, কারণ হচ্ছে তোমার যেহেতু ডেটা দিনের পর দিন চেঞ্জ হচ্ছে, তো ওর কাছে 3.5 এর কাছে আপডেটেড ডেটা নেই। আপডেটেড ডেটা নেওয়ার জন্য তোমাকে পে ভার্সন ইউজ করতে হবে GPT-4। ওকে, তাহলে এইভাবে তোমার একটা ট্রেন্ড কাজ করছে। সিমিলারলি যদি আমি ওয়েদার প্রেডিকশনের কথা বলি, তাহলে জেনারেলি আচ্ছা একটা sin x এর যদি প্লট করি কিরকম হবে বলো? sin x এর প্লট তো এই তো একদিকে গেল একদিকে এলো, এখানে হচ্ছে +1 আর এদিকে হচ্ছে -1। এই sin x টাকে আমি ওয়েদারের সাথে, ওয়েদার প্রেডিকশনের কাজের সাথে কোনো না কোনো ভাবে কি কম্পেয়ার করতে পারবো নাকি পারবো না? দেখি। আচ্ছা, এই sin x টাকে যদি আমি বলি f of x equal to sin, এই sin x টাকে যদি আমি বলি যে মডিফাই করে দেখো 18 মাল্টিপ্লিকেশন sin x, তাহলে কি হবে? এই ভ্যালুটা কত হবে তাহলে? অ্যান্ড মিনিমামটা কত হবে? -18। ঠিক আছে, যেহেতু আমি 18 দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি তাহলে +18 -18। দেখো আমাদের হাইয়েস্ট টেম্পারেচার যদি দেখি তাহলে কত হয় অ্যাপ্রক্স, এখন ম্যাক্সিমাম কত গেছে এবার 40 থেকে 46 চলে গেছে, অ্যান্ড মিনিমাম টেম্পারেচার যদি দেখি তাহলে কত হয় 10-15। কলকাতা সারাউন্ডিং এ তোমার 10-15 নিচে নামে না, বা এতটাও নামে কি, শীতকালে নেমে যায়। হ্যাঁ হ্যাঁ, শীতকালে নেমে যায়, তার মধ্যে যদি আবার একদিন বৃষ্টি হয় তাহলে হয়ে গেল 8 হয়ে যাবে। এবার মানে কলকাতা বলতে গেলে তুমি যদি শিয়ালদার আশেপাশের এরিয়াতে দেখো তাহলে অ্যাভারেজ টেম্পারেচার থেকে একটু তোমার টেম্পারেচার বেশি হবে। একটু দূরে গিয়ে যদি হাওড়ার দিকে চলে যাও বা বজবজ বা তোমার গড়িয়া, সোনারপুর, বারুইপুর একটু এদিকে যদি চলে যাও তাহলে টেম্পারেচার অনেকটাই কমে যায়। অত দূরেও যেতে হবে না, কলকাতার মধ্যেই। জেনারেলি তোমার নিউটাউনটা কলকাতার মধ্যে ধরা হয় না, তবুও নিউটাউনের দিকে গেলেই তুমি টেম্পারেচারের ডিফারেন্সটা বুঝতে পারবে। শীতকালে যাওয়ার দরকার নেই, এই গরমের সময়ে তুমি বুঝতে পারবে। শিয়ালদাদের ট্রেন থেকে নামবে, তারপরে নিউটাউন যাবে, দেখবে সঙ্গে সঙ্গে টেম্পারেচারের ডিফারেন্স। আচ্ছা চলো, এরপর আমরা চলে যাই এই ইকুয়েশনটাকে মডিফাই করে মাল্টিপ্লিকেশন দিয়ে sin x প্লাস যদি আমি এটাকে 25 করে দিই বা 27 করে দিই তাহলে কি হবে দেখো। 27 করলাম, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু আগে কত ছিল? 18 প্লাস 27 কত হয়ে গেল? 45। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালুটা কি হবে? মিনিমাম ভ্যালুটা কি হবে বলো? -18 প্লাস 27 ইকুয়েশনের রেসপেক্টে আসছে। আচ্ছা -18 কেন এলো বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে দেখো রেজাল্ট কত হচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের গ্রীষ্মকালীন টেম্পারেচার যখন হাইয়েস্ট টেম্পারেচার থাকে, অ্যান্ড এটা হচ্ছে একদম শীতকালীন টেম্পারেচার যখন লোয়েস্ট থাকে। তাহলে দেখো এই জায়গাটা কোথাও না কোথাও আমরা 45 ডিগ্রি সি পেয়ে গেলাম, অ্যান্ড এই জায়গাটা আমরা 9 ডিগ্রি সি পেয়ে গেলাম। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে তোমার, তাহলে এইটা হচ্ছে তোমার কোন মাসে? জেনারেলি মে জুন মাসে হওয়ার কথা, আর এটা হচ্ছে তোমার ডিসেম্বর জানুয়ারি মাসে হওয়ার কথা।
তাহলে বাকি এখানে যদি শুরু হয় তোমার ধরো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আস্তে আস্তে টেম্পারেচার তোমার কমবে, কমতে 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 একদম শীতকালে ডিসেম্বরে কমে গেল, জানুয়ারিতেও কম, ফেব্রুয়ারিতে বাড়ছে, মার্চে বাড়ছে, নাতিশীতোষ্ণ এলো, আরো বাড়ছে বাড়ছে, আবার মে জুন মাসে হাইস্ট টেম্পারেচার নিয়ে নিল। ওকে, তাহলে এই টোটালটাকে যদি আমরা 12টা মাস হিসাবে এরকম এরকম করে ভাগ করে দিই, তাহলে একটা মাস হিসাবে পাবো, অ্যান্ড তাদের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে ফলো করে আমরা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, এটা তো আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখছিলাম, যেরকম এই জায়গাতে যদি আমার টেম্পারেচার বের করার দরকার হয়, তাহলে এই ইকুয়েশনের রেসপেক্টে বের করতে পারবো? বলো, পারবো না পারবো না? ইজিলি আমরা বের করতে পারবো, ঠিক আছে, ইজিলি বের করতে পারবো। কিন্তু দেখো এখানে আমরা কাজ করছি শুধুমাত্র তোমার সিজনাল পারপাসে, সিজনাল পারপাসে মানে যে গ্রীষ্মকালীন, শীতকালীন বা নাতিশীতোষ্ণ ওয়েদার এর রেসপেক্টে যদি পার্টিকুলার কোনো একটা দিন তোমার বৃষ্টি হয়ে যায়, সেদিন তোমার টেম্পারেচার কমে যাবে। কিন্তু জেনারেলি এইভাবে আমরা কোনো একটা মাসের অ্যাভারেজ টেম্পারেচার ইজিলি ক্যালকুলেট করতে পারবো অ্যাকুরেট। ওকে, তাহলে এইখানে আমি যে ইকুয়েশনটাকে লিখলাম, এটাই হচ্ছে তোমার একটা এআই মডেল জেনারেট করলাম। তাহলে এই ইকুয়েশনের রেসপেক্টে আমাকে সবসময় ভ্যালু দেবে অ্যান্ড কারেক্ট ভ্যালু দেবে। এখানে এগুলো ছাড়াও যদি আমি তোমার কোথাও নিম্নচাপ হচ্ছে বা কোথাও ঝড়ঝাপটা হচ্ছে বা কোনো দিন বৃষ্টি হয়েছে, তার আগের দিন বৃষ্টি হয়েছে কিনা, তাহলে এই প্যারামিটারগুলো যদি আরো অ্যাড করে দিই, তাহলে আমি আরো এক্স্যাক্ট ভ্যালু পাবো, আরো এক্স্যাক্ট ভ্যালু পাবো, প্রেডিকশন করতে পারবো যে কালকের টেম্পারেচার কত হবে বা 1 বছর পর কালকের দিনের টেম্পারেচারটা কত হবে। এইভাবে আমরা এক একটা এআই মডেল জেনারেট করি। অ্যান্ড আমি তোমাদের একদম বেসিক জায়গায় একটা এক্সাম্পল দিয়ে দেখ, ঠিক আছে? তো এই জায়গাটা বোঝার জন্য তোমাদের কি জানতে হবে? কোনো না কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বা ম্যাথমেটিক্সে তোমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াতে হবে। তো আমি যদি এই পোর্শনটা তোমাদের ম্যাথমেটিক্যালি দেখাই, পাইথন দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তোমরা এই প্লট কিভাবে করেছো? তোমরা কোথায় ইউজ করছো এই প্লট? জেএনইউ প্লট, জেএনইউ প্লটে ইউজ করেছো তো? এবার একটু ওয়েট করো, তোমাদের দেখাচ্ছি আমি পাইথন দিয়েও এই সেম কাজ করা যায়, পাইথন দিয়েও সেম কাজ করা যায়। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো যে পাইথনে আমরা এই রিলেটেড কাজ কিভাবে করি। তারপরে বেশ কিছু তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখ, যে এআই কি, কিভাবে কাজ করে রিয়েল লাইফে, কোথায় কাজে লাগছে। আচ্ছা, তোমরা জানো তোমাদের কি কি সিলেবাসে আছে, কিভাবে কিরকম কি পরীক্ষা হবে? তার মধ্যে এখানে স্পাইডার ওপেন হতে হতে আমি তোমাদেরকে সিলেবাসটা নিয়ে একটু
বলো বলো। হুম 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 হুম, কি বলছো? জেনারেলি তোমাদের প্র্যাকটিক্যাল কাজের কথা, যে তোমাদেরকে মডেল জেনারেট করতে হবে, সিলেবাসে কিন্তু এরকম বলেনি কোথাও। ঠিক আছে, আমরা নিজেদের বোঝার সুবিধার জন্য কিছু কিছু কাজ করে রাখবো। সিলেবাসে কোথাও তোমাকে কোড করতে হবে, কোড শিখতে হবে, এরকম বলেনি। অ্যাকচুয়ালি তোমাদের এই কোর্সটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, তোমাদের নিজেদের স্কিলস বাড়ানোর জন্য। কিন্তু স্কিলস কখন বাড়ে? তুমি যখন কোনো কাজ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ করবে তখনই তোমার স্কিলস বাড়বে, যেটা তোমাদের সিলেবাসে সেইভাবে কিছু প্র্যাকটিক্যালি বলেনি। তুমি প্র্যাকটিক্যালি এটা করো, মানে বলেনি বলতে গেলে দেখো বলেছে অনেক কিছুই, আমি সেটাই তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। বলেছে মানে দেখো, প্রথমে হচ্ছে তোমাদের আছে ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ এআই। ডেফিনেশন মানে কিভাবে আসছে, স্কোপ অফ এআই মানে এআই এর কি কি অপরচুনিটি আছে। তো এআই এর কি কি অপরচুনিটি আছে এআই নিয়ে তুমি যদি এখন আমরা বলি, অ্যাকচুয়ালি এআই আসছে কোথা থেকে? ডেটা থেকে। ফার্স্টে যেটা বললাম, ডেটা ইজ দ্য নিউট্রিশন অফ এআই। তাহলে এই ডেটার গল্প নিয়ে যদি বলি, তাহলে ডেটা সায়েন্স আসবে, ডেটা অ্যানালিস্ট আসবে, ডেটা ইঞ্জিনিয়ার আসবে, এই রিলেটেড অনেক কিছু জিনিস আসবে। অ্যান্ড ডেটা থেকে তারপর বিগ ডেটা আসবে, ডেটাবেস ম্যানেজমেন্ট আসবে। এই নিয়ে তোমার কেরিয়ারে প্রচুর অপরচুনিটি আছে। শুধু এটাই না, তোমার এআই ইঞ্জিনিয়ার, প্রম্পট ইঞ্জিনিয়ার, সমস্ত রকমই হয়। আচ্ছা, হিস্টোরিক্যাল ওভারভিউ অ্যান্ড কি মাইলস্টোনস। হিস্টোরিক্যাল ওভারভিউ মানে কোথা থেকে আসছে, যেটা আমি তোমাদের মেনলি বললাম যে 1950, 1956, তারপর কিভাবে রেভলিউশন হচ্ছে, 1960-তে কিরকম এলো, 1973-তে কিরকম হলো, 2001-এ কিরকম হলো, 2013-এ কিরকম সিচুয়েশন ছিল, 2019-এ কিরকম হয়েছে, অ্যান্ড 2023-তে আমরা কি জিপিটির ভার্সন দেখলাম, অ্যান্ড নাও 2024-এ আমরা কি দেখছি। তো এইভাবে তোমার ওভারভিউ অ্যান্ড মাইলস্টোনসটা জেনারেলি আছে সিলেবাসে। তো আমি তোমাদের ডিটেলস টপিক নিয়ে ডিসকাস করব, তখন সমস্ত জিনিস বলে দেব যে কত সালে কি হয়েছে অ্যান্ড কোথায় কি রেভলিউশন হয়েছে, অ্যান্ড তার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ডিফারেন্সিয়েটিং এআই ফ্রম হিউম্যান ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিয়েল ইন্টেলিজেন্স, যেটা হিউম্যানের মধ্যে আছে, বিল্ট ইন ইন্টেলিজেন্স, তার মধ্যে তোমাকে কিছুটা পার্থক্য অ্যানালিসিস করতে হবে। এআই এর সাবফিল্ড অ্যান্ড টেকনোলজিস। এই যে আমি ক্লাসের শুরুতেই বলছিলাম সাইকেল চালানো নিয়ে, সেটা মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর কথা বলছিলাম। মেশিন লার্নিং এর মধ্যে যে ডেটাগুলো নিয়ে কাজ করা হয়, তার মধ্যে দেখো এখানে আছে সুপারভাইজড, আনসুপারভাইজড অ্যান্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজড, জেনারেলি সুপারভাইজড ডেটা হচ্ছে সেই সমস্ত ডেটা যেগুলো হচ্ছে তোমার টেবিল মানে রো কলাম হয়ে অ্যারেঞ্জ করা থাকে। আনসুপারভাইজড হচ্ছে তোমার এলোপাথারি ছড়ানো আছে বিভিন্ন জায়গাতে, ধরো কোনো একটা টেক্সট ডকুমেন্ট আছে, সেখান থেকে আমাদেরকে কোনো কিছু অ্যানালিসিস করতে হচ্ছে বা প্রেডিকশন রিপোর্ট বের করতে হচ্ছে, দ্যাট ওয়াজ আনসুপারভাইজড। রিইনফোর্সমেন্ট লার্নিংটা একটু অন্যরকম, মানে তুমি কোনো কিছু ইনপুট দিলে তার বেসিসে সিস্টেম ডেটা স্টোর করে শিখলো, যেটা তোমাদের ট্রায়াল মেথডে চলছে। এখনো এটা নিয়ে ডিটেলসে খুব একটা কিছু বেরোয়নি, অ্যান্ড এটা নিয়ে কাজ চলছে, বেরোয়নি মানে এটা রিসার্চের মধ্যে এখনো চলছে। ডিপ লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্ক। ডিপ লার্নিং হচ্ছে তোমার ডেটা সায়েন্সের বা এআই এর একটা সাব পার্ট। ডিপ লার্নিং হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমরা যেগুলো কাজ করি। এআই এর ইমেজ যখনই তুমি সার্চ করবে, কিছুটা ওয়্যার বা ইলেকট্রনিক্সের যেরকম আমরা ইমেজ পাই, যে নিউরাল নেটওয়ার্ক টাইপের বিভিন্ন জালের মধ্যে ছড়ানো, সেইগুলো হচ্ছে ডিপ লার্নিং এর পোর্শন। এই তোমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমার ডিপ লার্নিং এর মধ্যে আসবে। শুধুমাত্র তাই না, একটা ইমেজ তোমরা যখন মোবাইলে ক্যামেরাতে সেলফি নিচ্ছ, তখন তোমাদের এজ দেখায় বা ফেসের ক্যাটাগরি দেখায়, স্মাইলিং, ক্রাই, স্যাড, বিভিন্ন রকম কিছু দেখায় এআই এর থ্রুয়ে, এআই ক্যামেরা অন করে রাখলে। ইভেন তুমি যদি কোনো খাবারের ছবি তোলো, তাহলে তোমার রেস্টুরেন্টের যেরকম চামচের মার্ক আছে সেরকম মার্ক আছে, বা তুমি যদি কোনো সিনারির ছবি তোলো তখন তোমার গ্রিন লিভস আছে। তো এই রিলেটেড এআই তোমার কি করে, ইমেজটাকে প্রসেস করে তোমার বলে দেয় যে এটা কোন রিলেটেড ফিল্ডের ইমেজ বা
এই সমস্ত কিছু, ঠিক আছে। তো এইভাবে তোমার ডিপ লার্নিং কাজ করে। অ্যান্ড এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড কম্পিউটার ভিশন, এনএলপি কাজ করে জেনারেলি তোমরা গুগল অ্যাসিস্ট্যান্ট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করছো, ঠিক আছে। তো ক্লাস যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এগুলো ডিটেলসে কিছু বলছি না, জাস্ট বলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন অফ এআই, দেখো অ্যাপ্লিকেশন অফ এআই, অ্যাপ্লিকেশন অফ এআই কোথায় কোথায় ব্যবহার হয়? ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড মেডিকেল ইমেজিং, এটা তোমাদের সিলেবাস। এআই ইন ফিনান্স, আচ্ছা হেলথ কেয়ারের মধ্যে এটা দেখলাম। ফিনান্স ডিপার্টমেন্টের ফ্রড ডিটেকশন, অ্যালগোরিদমিক ট্রেডিং অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। এছাড়া হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা কি কি দেখবো? অটোনোমাস ভেহিকেল অ্যান্ড ট্রাফিক অপটিমাইজেশন, এআই ইন কাস্টমার সার্ভিস অ্যান্ড চ্যাটবট, এআই ইন এডুকেশন, পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম। এছাড়া 4 নাম্বার ইউনিটে আমরা গিয়ে দেখছি তোমার এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশন অফ এআই। এই যে 3 নাম্বার পয়েন্টে আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখেছি, এগুলো নিয়ে তোমাকে কিছু কাজ করতে হবে এরকম কিছু সিলেবাসে কিন্তু বলেনি। কিন্তু আমরা যেহেতু আমাদের ইন্টারেস্ট আছে, অ্যান্ড জানলে আমাদের ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে, সেই জন্য আমরা এই রিলেটেড কিছু প্রজেক্ট করে ছোট্ট 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 যে প্রজেক্টগুলো হয় বেসিক স্টেপ, সেইগুলো আমি তোমাদের কিছুটা দেখাবো। অ্যান্ড ড্যাম শিওর আমি যেভাবে দেখাবো তোমাদের অন্যান্য কোথাও দেখানো হবে বলে মনে হয় না। যদি কোথাও দেখানো হয় তাহলে ইনফর্ম করবে আমাকে কোন কলেজে কি করিয়েছে। জেনারেলি দেখো, কলেজে কাছে এই সাবজেক্টটা একদমই নতুন, ঠিক আছে। যে সমস্ত কলেজে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট নেই, সেই সমস্ত কলেজে এই এআই এর কোর্স পড়াতে গেলে কলেজ ভাববে, তারপরে তোমাদেরকে হয়তো সাবজেক্ট অ্যালট করবে। সেই জন্য হয়তো অনেক স্টুডেন্টসদেরকে তাদের কলেজ থেকে তোমার এআই এসিসি পেপার হিসাবে দেওয়া হয়নি। ফিজিক্সের তোমাদের অপশন হিসাবে হয়তো ল্যাটেক আছে, তাদেরকে দেওয়া হয়নি। আচ্ছা, ethical and social implications of AI, bias and fairness in AI system, privacy and data protection, privacy and data protection এর ক্ষেত্রে তোমরা ইউজ করছো impact of AI, implementary and the workforce, AI and social inequality। এআই এর থ্রুয়ে তোমরা শুধুমাত্র এগুলোই না, এখন কোনো কিছু ক্রাইম হলে তার রেসপেক্টে এআই এর থ্রুয়ে সেটা কত নাম্বার ধারায়, মানে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের রেসপেক্টে কোন সেকশনে আসছে, কোন প্যারাতে আছে, সেগুলো তোমার, সেগুলো নিয়েও কাজ হচ্ছে, সেগুলোর অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে। আদার ইম্পর্টেন্ট ইস্যু, এথিক্যাল গাইডলাইন্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এআই প্র্যাকটিসেস, এআই অ্যান্ড ইনোভেশন। আমরা এআই নিয়ে কি ইনোভেশন, এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রজেক্টের জায়গা, এআই অ্যান্ড ইনোভেশন। এটা নিয়ে আমরা ছোট্ট ছোট্ট কাজ করে দেখব। এমার্জিং ট্রেন্ডস অ্যান্ড ফিউচার ডিরেকশনস ইন এআই, আমাদের নতুন যে বিভিন্ন রকম সিস্টেম ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে এআই এর সাথে, তো তার ফলে আমাদের জীবনের গতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমরা এই পার্টটাতে জানি। এআই অ্যান্ড ক্রিয়েটিভিটি, জেনারেটিভ মডেলস অ্যান্ড স্টিক অ্যাপ্লিকেশন, এখানে আমরা কিছু মডেল জেনারেট করে আমরা বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড জিনিস শিখব, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। অ্যান্ড আমি তোমাদেরকে পাইথন দিয়ে এই যে একটু আগে যেটা তোমাদের বলছিলাম যে ওয়েদার বা আমাদের সারা বছরের যদি টেম্পারেচারটা আমরা মান্থলি অ্যাভারেজ হিসাবে দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পাবো। তো জেনারেলি পাইথন তোমরা কিছুটা জানো, তো যদি তোমরা কিছুটা জানো তো দেখো ফার্স্ট হচ্ছে ইম্পোর্ট করতে হয়। তো হয়তো তোমরা নামপাই নিয়ে কাজ করনি খুব একটা, তবু আমি ইম্পোর্ট করলাম, এটা একটা লাইব্রেরি ফাংশন। এফ হচ্ছে ফাংশন ডিফাইন করার জন্য ইউজ করা হয়। আমি এখানে এফ অফ এক্স নেব একটা ফাংশন, কার জন্য? সাইন এক্স এর জন্য। কিন্তু আমার ইকুয়েশন কি ছিল? সাইন এক্স ছিল 18 মাল্টিপ্লিকেশন সাইন এক্স প্লাস 27 করেছিলাম। ওকে, আমি এখানে সাইন করে, আচ্ছা দেখো এই জায়গা থেকে আমরা
এক্স এর একটা ভ্যালুর রেসপেক্টে এখানে অনেকগুলো ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে আমরা একটা কাজ, প্লটিং করার জন্য ইম্পোর্ট, ও পাইথন স্ক্রিন দেখতে পাচ্ছ না, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, একটু wait।
আচ্ছা দেখো, আমরা এই জায়গাতে এরকম একটা যখনই প্লট করছি, এরকম টাইপের একটা প্লট, বুঝতে পারছো? তোমরা দেখতে পাচ্ছ প্লট? আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো, এখানে তোমার অনেকগুলো জিরো থেকে শুরু হয়েছে, আমাদের শেষ হচ্ছে অ্যাপ্রক্স তোমার এটা 12-এ। কিন্তু দেখো, একটা পিক, দুটো পিক, তিনটে পিক, চারটে পিক, তো আমাদের যে বছর, এক বছরে নিশ্চয় এতগুলো তোমার হাইয়েস্ট টেম্পারেচার আসে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে মেনটেন করব? জাস্ট এই জায়গাতে আমরা একটা ছোট্ট কাজ করব, এটাকে এক্স প্লাস x/2 করে দিলাম, এটাকে আমরা x/2 করে দিলাম। এরপরেও দেখো, এরপরেও আমি এখানে যে ডেটাটা পাচ্ছি সেটা -12 থেকে +12-তে পাচ্ছি। আমাদের এখানে লিমিট সেট করে নিতে হবে, সেট এক্স রেঞ্জ, এক্স রেঞ্জটা আমরা রেখে দিচ্ছি 0 থেকে প্লট। তাহলে দেখো, আমরা এখানে একটা প্লট পেয়ে গেলাম, যে প্লটটা যদি আমি এটাকে একটু ছোট করি, তাহলে দেখো এই প্লটের ক্ষেত্রে দেখো, এই জায়গাটাতে 40 আছে, আর এই জায়গাটা তোমার 40-র বেশি আছে। ঠিক আছে, এটা 45 হতে পারে, তাহলে এখানে আমরা 43 বা কিছু একটা ভ্যালু পাবো, অ্যান্ড করসপন্ডিং এই জায়গাতেও আমরা কিছু একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এখানের ক্ষেত্রে দেখো, তুমি এই জায়গাটাতে ম্যাক্সিমাম একটা ভ্যালু পাচ্ছি, আর এই জায়গাতে আমরা কি পাচ্ছি, মিনিমাম একটা ভ্যালু পাচ্ছি। এখানে ম্যাক্সিমাম পাচ্ছি, এখানে মিনিমাম পাচ্ছি, কিন্তু পার্টিকুলার কোনো একটা, দেখো এখানে যেরকম 3 নাম্বার মাস বা 3.5 নাম্বার মাস, 3.5 নাম্বার মাস মানে যদি আমরা তোমার ওই মার্চ বা এপ্রিল থেকে স্টার্ট করি, তাহলে এরকম টাইপের এখানে আমরা হাইস্ট পাবো। অ্যান্ড এটা হচ্ছে তোমার ডিসেম্বর পড়বে, যেখানে তোমার সব থেকে কম টেম্পারেচার অ্যাপ্রক্স 10°C। এটাকে যদি আমরা এখানে একটু অন্যভাবে, এখানে যেটা তোমার পাইথনে আসছে না, তার মেইন রিজন হচ্ছে যে এখানে আমি কোনো পয়েন্টের আলাদা আলাদা করে ভ্যালুগুলো ক্রিয়েট করে নিইনি। এইগুলোর জন্য আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, তাহলে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, ডিলিট করে দিলাম, আমরা ডিরেক্ট এটাকে রান করাচ্ছি, রান করালাম, কোনো এরর নেই, রান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মডিফিকেশন করব 18 sin x/2 প্লাস 27, রান করালাম, আবার তোমার কিছু আসেনি। তাহলে দেখো f(1) মানে ফার্স্ট মান্থ, f(1) ভ্যালু দেখো 35°C। এটাকে যদি আমরা সেকেন্ড মান্থের জন্য, দেখো টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, থার্ড মান্থের জন্য টেম্পারেচার আরো বেড়েছে, ফোর্থ মান্থের জন্য টেম্পারেচার দেখবো বর্ষাকাল পড়ে গেছে, টেম্পারেচার কমছে, এরপরে টেম্পারেচার তোমার কমতে থাকবে, এরপর টেম্পারেচার সবগুলো কমতে থাকবে অ্যাকর্ডিং টু গ্রাফ। এই গ্রাফ অনুযায়ী আবার টেম্পারেচার তোমার দেখো 4 থেকে কমছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখতে পাবো। এই পুরোটাকে যদি একসাথে আমরা দেখতে চাই, তাহলে ফর আই ইন রেঞ্জ 1 থেকে 13 যদি করে দিই, দেন প্রিন্ট এফ অফ এক্স, প্রিন্ট এফ অফ এক্স ইকুয়াল টু, এটা আমি আমার ফিক্সড করে দিলাম, এটাও ফিক্সড করে দিলাম, অ্যান্ড এখানে আমি ভ্যালুটা নেব যেটা হচ্ছে এফ অফ আই। ঠিক আছে, এরপর রান করালাম, দেখো
f(1 2 3 4) এর জন্য এরকম করে প্রত্যেকবার আমরা ভ্যালু পেয়েছি, প্রত্যেকবার এরকম ভ্যালু পেয়েছি। তা এই জায়গাটাতে একটু চেঞ্জ করে দিই, জায়গাটাতে বোঝা যাচ্ছে না। ডট ফরম্যাট, দেখো তাহলে ফার্স্ট মান্থের জন্য 35 টেম্পারেচার, তারপরের মাসে 42 ডিগ্রি টেম্পারেচার, তারপরের মাসে 44। এইভাবে আমরা একটা ডেটা পেয়েছি, এই ডেটাটাকে যদি আমরা একটা লিস্টের মধ্যে নিয়ে নিতাম, তাহলে আমরা তোমার এটার প্লটটা পেয়ে যেতাম, যেটা আমরা জেএনইউ প্লটে ডিরেক্ট পেয়েছি, যেটা আমরা ডিরেক্ট পেয়েছি। দেখো বোঝা গেল কিভাবে কি করলাম। এগুলো হচ্ছে তোমার, এটা ধরে নাও যে এপ্রিল মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো ডিসেম্বর সব থেকে কম, জানুয়ারি অলসো কম, ফেব্রুয়ারিতে টেম্পারেচার বাড়ছে, মার্চ আবার টেম্পারেচার বেড়েছে, ফ্যান চালাতে শুরু করে দিয়েছো, 21 ডিগ্রি টেম্পারেচার মানে। ঠিক আছে, বোঝা গেছে? এই ডেটাটাকে যদি তোমার মনে হয় যে অনেকটা ফ্লোটিং পয়েন্ট বেশি আসছে, সেটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে এটাকে রাউন্ড ফিগারেও নিতে পারি। এটাকে রাউন্ড ফিগারে যদি নিই, তার জন্য আমরা অ্যাপ্রক্সিমেশনের জন্য রাউন্ড ইউজ করবো, অ্যান্ড 2 ডেসিমাল প্লেসের জন্য রাউন্ডের মধ্যে 2 ইউজ করব। দেন আনাদার ব্র্যাকেট, আবার রান করালাম, রান করিয়ে দেখো আমরা এরকম ভ্যালু পেয়ে গেলাম। বোঝা গেছে সবার? বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। সিলেবাস তো দেখিয়ে দিলাম, খুব একটা চাপের কিছু নেই। আজ হয়তো তোমাদের ফার্স্ট ক্লাস করালাম বলে তোমাদের মনে হতে পারে যে এত কিছু আছে, এত কখন পড়বো। তো জেনারেলি সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। সপ্তাহে তোমাদের 2টো ক্লাস দেওয়া হয়েছে, অ্যান্ড শিডিউল তোমরা দেখেছো? হ্যাঁ দেখো, তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস দেওয়া হয়েছে। হয়তো একদিন তোমাদের আজকে এরকম সময় হবে 8:30 থেকে 9:30, অ্যান্ড রবিবার দিন বিকেল বেলায়। তো দেখো তোমরা কতটুকু পড়ছো কি করছো, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটলিস্ট তোমরা অনলাইন ক্লাসটা যে যেখানেই থাকো, তোমরা হয়তো ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারছো, আধা ঘন্টার জন্য জয়েন করে যাও, তাহলে তুমি অ্যাটলিস্ট টাচে থাকবে, অ্যান্ড টাচে থাকলে তুমি বুঝতে পারবে যে কি টাইপের হচ্ছে। নাহলে হঠাৎ করে তোমরা ফার্স্ট সেমিস্টারে যেরকম প্রায় 9 মাস টাইম পেয়েছো, সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে পাবে না। তো তোমাদের গাইড ছাড়া তোমরা নিজে থেকে যদি কোনো কিছু করবো ভাবো, অবশ্যই করতে পারবে, তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু কম সময়ের মধ্যে সমস্ত কিছু রেডি করা তোমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। আর তোমাদের এই গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা ইয়ারের মার্কস তোমাদের মার্কশিটে থাকবে, তাহলে যেটা তুমি কোনোদিন চেঞ্জ করতে পারবে না। তো সেটার কথা মাথায় রেখে তোমাকে ডিসিশনটা নিতে হবে। অ্যান্ড এই এসএসসি পেপারটা এমনই একটা পেপার, যেটা তোমাদের কোর্স কারিকুলামে দেখালাম 100 মার্কস আছে। এই 100 মার্কসের জন্য তোমরা সপ্তাহে যদি শুধু 2 ঘন্টা ক্লাস অ্যাটেন্ড করো, অ্যান্ড শেষ দিকটাতে ক্লাসের যা আমি মেটেরিয়ালস প্রোভাইড করছি এর রেসপেক্টে যদি কাজ করতে থাকো, তাহলে তুমি কোর পেপারের থেকে অনেক কম সময় ইউজ করে অনেক বেশি নাম্বার পাবে। সেটা তোমরা আরো ভালো বুঝতে পারছো, কারণ দেখো তোমাদের পাইথনের জন্য আমি বলেছিলাম ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়েছো। যারা শুরুর দিকে কিছুই পড়োনি, শেষ দিকটাতে একটু এসে খেটেছো, তারাও দেখো ভালো মার্কস তুলে দেবে। আর তোমরা তার সাথে কোর পেপারের কম্পেয়ার করো, কোর পেপারের জন্য কতটা পরিশ্রম করেছো আর কতটা মার্কস পাবে। ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা করে ডিসিশনটা নেবে। আর যাদের ল্যাটেক আছে তাদের তো কিছু বলার নেই। আচ্ছা, এআই এর এই যে তোমাদের সিলেবাসটা, এটা শুধুমাত্র তোমাদের ফিজিক্সের স্টুডেন্টদের বলে না, এটা সমস্ত বিএসসির স্টুডেন্টসদের যে এসএসসি পেপার, সেটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে। এতে তোমাদের কোনো যদি বন্ধু থাকে জিওগ্রাফি বা
অন্যান্য বিএসসির মধ্যে থাকে, তো তাদের যদি এসিসি পেপারে এআই থাকে তো তারাও এই ক্লাস অ্যাটেন্ড করতে পারে। সিলেবাস সেম, সিলেবাস সবার জন্য সেম। এরকম না যে ফিজিক্সের জন্য আলাদা, কেমিস্ট্রির জন্য আলাদা, ম্যাথের জন্য আলাদা। এসিসি পেপারের যে এআইটা সেটা সবার জন্য একই কথা।